কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আর আজ কাহনে শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দুটি অলৌকিক কাহিনী। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 23শে মার্চ 1916 কলকাতার ভবানীপুরে। জন্মের কয়েক বছর পরে চলে আসেন বার্মায়। সে দেশেই তাঁর শিক্ষা ও কর্মজীবনের সূচনা। তাঁর প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। আজ কাহনে শুনবেন লেখকের লেখা দুটি অলৌকিক কাহিনী, রাত্রি নিশীথে এবং সুরের মায়া। গল্প শুরুর আগে আপনাদের চিরপরিচিত কথাগুলো একবার জাস্ট মনে করিয়ে দেওয়া। ধূমপান, মদ্যপান এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, সুরের মায়া। সাহিত্য দীর্ঘজীবী হোক। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, নিলাম শুরু করে না। বিশেষত ল্যাজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই। টুকিটাকে জিনিস কিনি, এর মধ্যে অনেকগুলোই দরকারে লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছুরি হয়েছে। ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা 6 4খানা পুরনো আমলের চেয়ার, একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল। রামমোহনের আমলে তার জন্মই হয়নি। ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এইরকম একটা নিলামে বোধহয় ল্যাজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো। ছোট্ট কটেজ পিয়ানো। বার্নিশ ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এদেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজপরিবারের কে একজনের মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা তো অবাক। পরিচিত একজনকে দেখালাম। সে বলল, অনেকদিন ব্যবহার করা হয়নি মনে হচ্ছে, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না। পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো বাজানো শিখব। ঈশ্বরের অসীম করুণা। গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়ি ছাড়া কলকাতায় তার আরো 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500। ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ, শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তাই ছিল না। একমাত্র সন্তান, মা মারা গেছেন অনেক আগে, ভাই বোনের ঝামেলা নেই। আমি অবসর সময়ে সাহিত্য করি। সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে।
ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই। দুটো সরা কিংবা হাড়ের ভাঙা টুকরো, তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আরেক শখ এই নিলামের জিনিস কেনা। এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল, সে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল। অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রার ভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে, টুং টুং টুং। না, কোনো শিক্ষিত হাতের ছোঁয়া নয়, কে যেন এলোপাথারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। সে হচ্ছে আমার ভৃত্য নটবর, নিবাস কাঁথি। খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসতো। বাবা কাজ ছাড়বার পর নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে। তিনতলায় অন্য কোনো চাকরের ওঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যে কে সেই। ও নিশ্চয় নটবরের কাজ, নতুন আনা পিয়ানোর উপর শিক্ষানবিশি করছে। কিছুক্ষণ পর অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটিজোড়া পায়ে গলিয়ে নিলাম। একটু এগোতেই শব্দ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে। ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম। ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না, একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ। রাত্রে মাঝে মাঝে টুং টুং করে বেজে ওঠে। নটবর নয়। মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে নটবরের এমন শখ আর সাহস কোনোটাই তো নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম নিশ্চয় ইঁদুরের কারসাজি। পাশের ঘটায় নানা ধরনের জিনিসপত্র ঠাস বোঝাই থাকাতে ইঁদুর আর আরশোলার দৌরাত্ম হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর, তারাই দু একটা রিডের ওপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। বাইরে বেরিয়েছিলাম দরজায় তালা দিয়ে। ফিরে এসে দরজা খুলতে গিয়েই থেমে গেলাম। ভেতরে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত কোনো গত বাজাচ্ছে। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালা খোলা, ঠিক যেন কেউ বাজাচ্ছিল। আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে। তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গেছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম অনুভব করতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। এই পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে, এমন অর্বাচীন চিন্তা আমি করি না। এরকম মূঢ় বিশ্বাসও আমার নেই। বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। কিন্তু ওই পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কি। দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজানোটা একটু শিখি। খুঁজে খুঁজে এক মাস্টার জোগাড় হলো, পেয়ে গেলাম। অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবে, সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি বিকেলবেলা। তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম।
যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এই জিনিস এখন আর সহজে পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাবার পর আমি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়ে চমকে উঠি, মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করল। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম। ঠিক মনে হলো যেন কার কোলের ওপর বসে পড়েছি। তারপর রিডের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি, আরেকটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে, এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এই অস্বস্তিও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15, তারপর পেরেরা আসা বন্ধ করল। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনোপত নয়? কিন্তু পেরেরাই তো 200 টাকা চেয়েছিল, আমি তাতে রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়ে দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে, তার বাড়িতে আমি আগেও গিয়েছি। পেরেরা বাড়িতেই ছিল, আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয় অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেরেরা কফি আনলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। দেখুন দেখুন আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল। পেরেরা একটু দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করল। আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন যে আমি নেশা ভাঙ করি, রোজই ডিনারের আগে মদ আমার চাই, কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না, এটা আমার 10-12 বছরের অভ্যাস। এর আগে তো আমি কোনোদিন এসব দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন। পেরেরা শুরু করলো। আপনি বোধহয় জানেন না, আমি বহু ঘাটের জল খাওয়া লোক। গায়ে জোর যেমন আছে, মনে সাহসও তেমনই। কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটা গোলমালে পড়েছি। পাছে আপনি ভয় পান, তাই কিচ্ছু বলিনি আপনাকে। যখনই পিয়ানোর রিডে আমি হাত চালাতাম, আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন আমার হাত ঠেকে যেত, নরম হাত, কোনো স্ত্রীলোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশোর দিব্যি পেটে আমার 1 ফোঁটা অ্যালকোহল থাকতো না, 1 ফোঁটা থাকতো না। কাজে এমন হবার কথাও তো নয়। কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। হঠাৎই খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প, কিন্তু না, শোবার ঘরের আর তো কিছু দুলছে না। রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে, সেই আলোতে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও তুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে মুন্ডহীন একটা শরীর, পরনে দামি মখমলের পোশাক। অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেমন স্বর ভেসে আসে,
ঠিক তেমনই স্বরে কে যেন বলল, যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও আমার পিয়ানো, তাতে আর কারো স্পর্শ আমি সহ্য করব না। তবু সাহসে ভর দিয়ে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল, তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর। কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি। ভালো চাস তো পিয়ানো একদম হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাতের ওই স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। ভেবেছিলাম নির্ঘাত সুরার প্রভাব। অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন ছিল না। তারপরের দিন আপনার ওখানে যাওয়ার কথা, সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল, একেবারে আপাদমস্তক। মেজাজ খিচড়ে গেল। বাড়ি ফিরে এলাম। স্নান সেরে আর যাবার ইচ্ছে হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকেলে যাব। রাত্রে সেই একই ব্যাপার। খাট কেঁপে উঠল। বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল। পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি। এবারে রাগে যেন একবারে ফেটে পড়ল। কি আমার কথা কানে গেল না? আবার তুই পিয়ানোতে হাত দিয়েছিস। বলেছি ও পিয়ানোতে আর কারো স্পর্শ সহ্য করব না। মুখে রক্ত উঠা মরবি তুই। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করলো। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সবকিছু আমি জেগে জেগে দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম। বুকে ঝুলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর নয়, আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না আমি। আপনি আমাকে মাফ করুন। আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম তখন মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না, কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি। আমার কথা পেরেরাকে আর বলিনি, কিন্তু পেরেরার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার লাজারামের দোকানে ফেরত দিয়ে আসব, ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিক। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়ে গিয়েছিল। ঘন অন্ধকার, দুহাত দূরের লোক দেখার উপায় নেই। বিদ্যুতের তীব্র ঝিলিক। একটু বাইরে বের হবার দরকার ছিল, হলো না। চুপচাপ বন্ধ ঘরেই রয়ে গেলাম। বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো। বাজের শব্দে কান পাতা দায়। জানালার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ। বিশিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গদ বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম। কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এ ঘরে বাতি জ্বালানো ছিল। এই ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজে দেখবার অসুবিধা নেই। জানালার কাছে গিয়ে থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল। মাথার চুল হলো সজারুর কাঁটার মতন। মনে হলো বুকের ধুকপুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানোর রিডের ওপর ধপধপে সাদা দুটি হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে। সরু চাপার কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার ঝংকার উঠছে। মণিবন্ধ পর্যন্ত দুটি হাত,
নিঃসন্দেহে সে দুটি হাত স্ত্রীলোকের। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপর ঝরে পড়ছে। যখন জ্ঞান হলো, দেখলাম বিছানায় শুয়ে আছি। এক পাশে ডাক্তার, অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তার বলল, কাছেই বাজ পড়েছিল, সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দিন 7 সম্পূর্ণ বিশ্রাম, বিছানা ছেড়ে উঠবেন না। চুপ করে সব শুনে গেলাম। জানি আমার আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠেই লেজারামের ওখানে চলে গেলাম। ম্যানেজার প্রিন্টোর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা, যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কেন বলুন তো? এমনি জিজ্ঞাসা করছি। দাঁড়ান, দেখে বলছি। পিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখল, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা। ঠিকানাটা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো? পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন? কি পাবো আবার? টাকা কড়ি কিছু। আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। হ্যাঁ, না না না, সেসব কিছু নয়। ওই পিয়ানো সম্বন্ধে 2-1 কথা জিজ্ঞেস করবার আছে। আচ্ছা, ধন্যবাদ। খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এর রহস্য ভেদ আমি করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুতেই বলতে চায় না। অনেক অনুরোধ উপরোধের পর বলল, পিয়ানোটা আমার বোনের। বোন বিলেতে থাকতো। পিয়ানোতে অদ্ভুত দখল ছিল ওর। বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি। সেটা আপনি বিক্রি করে দিলেন? কিছুক্ষণ নীরব মিসেস ক্রিস্টোফার। দেখুন, আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই। আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি। খুবই স্বাভাবিক। বোনের স্মৃতিচিহ্ন হিসেবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে। তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই তো? আবিষ্টির মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়লেন। আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেলেন, পুরো 1 গ্লাস। তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বললেন, আমার বোন লিজা বেঁচে নেই। বিলেতে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়ছিল, লিজা তখন পিয়ানোতে তন্ময়। আমিও সেই সময় ওখানেই ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই। লিজার খেয়ালই নেই। কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়িতে ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন। শুধু হাত দুটো পিয়ানোর ওপর। লড়াই থামতেই আমি চাকরি নিয়ে এদেশে ফিরি। চাকরি আমার ছিলই। আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গিয়েছিলাম। পিয়ানোটা তখনই সঙ্গে নিয়ে আসি। তারপর প্রতি রাত্রে পিয়ানোর টুংটাং কানে আসে। উঠে গিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই। এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম লিজার দুটো হাত রিডের ওপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধহয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায়। তারপর আমি পিয়ানোটা নিলামে দিয়ে দিই। চলে এলাম। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান।
শুনছিলেন সুরের মায়া। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাইন্ডলি। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, রাত্রি নিশীথে। চামেলি বৌদি ছাড়লেন না, বললেন, এই তুমি আমার সঙ্গে চলো তো, ঘাটশিলার জল না বিখ্যাত, দেখো 15 দিনে তোমার শরীর ফিরে যাবে। সত্যি কোথাও একটু যাবার প্রয়োজন বোধ করছিলাম। কলকাতার ভিড়, ধোঁয়া, ধুলো প্রায় দুঃসহ হয়ে উঠেছিল। ভাবলাম যে দিন কতক বাইরেই ঘুরে আসি। ঘাটশিলায় মুকুলের বাড়ি আছে। চামেলি বৌদি মুকুলের স্ত্রী। অনেক সময় এটা দেখা যায় যে আত্মীয়দের চেয়ে অনাত্মীয়রা বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু ঘাটশিলায় গিয়ে এত অভিজ্ঞতা হবে সেটা ভাবতেও পারিনি। একেবারে পরিপূর্ণ বিশ্রাম। সম্পাদকের কিংবা পরিবেশকদের কোনো তাগাদা নেই। খুব ভোরে তাই মুকুলের সঙ্গে ফুলডুংরির পথ ধরে বেরিয়ে আসি, আর বিকেলে মোটরে কোনোদিন টিরকার কিংবা মশাবনির দিকে। একদিন রাত তখন 11টা। ভাড়াটেরা সবাই চলে গেছে। আমি আর মুকুল উঠপড়প করছে। চামেলি বৌদি রান্নাঘরে আমাদের রাতের আহারের তদারকিতে ব্যস্ত। সেই সময় সামন্ত এসে দাঁড়ালেন। অধ্যাপক সামন্ত রঘুনাথপুর কলেজে রসায়ন পড়ান। স্থির নির্বিকার মানুষ। আমাদের অনেক আড্ডায় আবার যোগও দেন না। স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেড়াতে যান। মুকুল জিজ্ঞাসা করল, কিছু বলবেন প্রফেসর সামন্ত? ভাবলাম হয়তো বাড়ি সম্বন্ধে সামন্ত কোনো অভিযোগ পেশ করবেন, তাই আমি উঠেই দাঁড়ালাম। সামন্তই হাত নেড়ে আমাকে বাধা দিলেন, বললেন, আপনিও থাকুন, আপনারও শোনাটা দরকার। অগত্যা আবার চেয়ারে বসে পড়লাম। ব্যাপারটা এই 3 দিন যাবৎ হচ্ছে, কিন্তু আমি সাহস করে আপনাদেরকে বলতে পারছি না। মুকুল খুব নিরীহ মানুষ, স্থিতধী। খুব সহজে বিচলিত বা বিগলিত কোনোটাই হয় না। সে শুধু জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো? উত্তরে সামন্ত পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। এবার আমি লক্ষ্য করলাম যে সামন্তর মুখ পাংশু, নিরক্ত, ভয়ার্ত। একটু কেশে গলাটা পরিষ্কার করে বলল, দিন 3 ঠিক রাত 1:30টার সময় আওয়াজটা শুনছি। জানলার ওপাশে উঠোনের উপর ঘুঙুর পায়ে কি যেন একটা নাচছে। আবারও একটু কেশে গলাটা পরিষ্কার করে বললেন, দিন 3 ঠিক রাত 1:30টার সময় ঝুন ঝুন ঝুন। ভাগ্যে আমার স্ত্রীর ঘুমটা একটু গাঢ়, এসব আওয়াজ তার কানে যায় না, না হলে এখানে বাস করা দুষ্কর হতো। আমি একটু হাসলামে। আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে শেষকালে এমন একটা ভূতের গল্প ফাঁদলেন। সামন্ত কিছুক্ষণ আমার মুখের দিকে দেখলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় বিজ্ঞান পৃথিবীর শেষ প্রশ্নের উত্তর দিতে পারে, সমাধান করতে পারে সব রহস্যের? আমি উত্তর দিলাম, আরে সে তো কোনো কালেই পারে না, কিন্তু আপনি কোনোদিন জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করেছেন? না, তা করিনি। আমার মনে হয় সেই ঝুনঝুন শব্দ শুনলে আপনারও বিছানা থেকে উঠবার সাহস হতো না। আমি উঠে দাঁড়ালাম। যদি সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়াতেন, দেখতে পেতেন যে একটা কালো বিড়ালের গলায় ছোট ঘণ্টা বাঁধা, তার লাফালাফির সঙ্গে ওই রকম ঝুনঝুন শব্দ হচ্ছে। আর এই কথাটা বলে আমি সোজা বাড়ির মধ্যে চলে এসেছিলাম। তখন চামেলি বৌদি আমায় জিজ্ঞাসা করলেন, এই তোমার দাদা কোথায়? বললাম, ভূতের গল্প শুনছে। ভূতের গল্প? কার কাছে? প্রফেসর সামন্ত বলছেন। চামেলি বৌদি শুধু বললেন, ওরা 10 নম্বরে আছেন না? বলেই তিনি চুপ করে গেলেন। একটু পরে মুকুল খাবার টেবিলে এসে বসল। তার মুখ রীতিমতো গম্ভীর। কে ভূতের গল্প শুনলে? মুকুল গলাটা খাদে নামিয়ে ছোট্ট করে উত্তর দিল। খাওয়া শেষ করে মুকুল আর আমি ওপরে উঠে এলাম।
বিছানায় যাবার আগে আমরা কিছুক্ষণ ওই বারান্দায় বসে থাকি। বারান্দাটা অন্ধকার, কেউই কারোর মুখ দেখতে পাচ্ছে না। মুকুলের গলা শুনতে পেলাম। আচ্ছা শোনো, আজ একটু জেগে থেকো, বুঝলে? জেগে থাকবো কেন? না, ওই রাত 1:30 নাগাদ প্রফেসর সামন্ত আমাদের ডাকতে পারেন। আশ্চর্য হলাম। এই কি ব্যাপার বলো তো মুকুল, কিছু রহস্য তুমি যেন চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে। সামন্তর গল্পে বিশ্বাস করে তুমি কি রাতের ঘুমটা নষ্ট করতে চাও নাকি? মুকুল কিছুক্ষণ চুপ করে রইল। যখন মনে হলো যে সে আর কিছু বলবে না, এবার শুতে যাবে, তখন তার কণ্ঠ ভেসে এলো। দেখো, সত্যি বলতে 10 নাম্বারটা আমি সচরাচর কাউকে ভাড়া দিই না, কিন্তু এবছর চেঞ্জার এত বেশি এসেছে, আর প্রফেসর সামন্ত কোনো খবর না দিয়ে একেবারে বউ ছেলে মেয়ে নিয়ে এসে যেভাবে হাজির হয়ে পড়লেন, কাকুতি মিনতি করতে লাগলেন যে একমাত্র খালি বাড়ি ওই 10 নাম্বার, কাজেই ওটাই ওকে দিতে হলো। এবার আমি চেয়ার ঠেলে মুকুলের কাছাকাছি চলে গেলাম। চাপা গলায় বললাম, এভাবে আর উৎকণ্ঠিত রেখো না তো, ব্যাপারটা বলে ফেলো। মুকুল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। তারপর যেন স্বগোক্তি করছে এমনভাবেই ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে শুরু করল। ছোটবেলা থেকেই আমি রাজা বাদশাদের প্রাসাদ মহল এসব জায়গায় ঘুরতে বেশি পছন্দ করতাম। বড় হয়ে কর্মজগতে প্রবেশ করলেও এই অভ্যাসটা রয়ে গিয়েছিল। একদিন হঠাৎই ঘাটশিলার নবাবের এই পরিত্যক্ত বাড়িটা বিক্রি হওয়ার খবর কানে এলো। এবার এমন খবরে যে আমি আকৃষ্ট হব সেটা বলাই বাহুল্য। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আর্থিক দুরবস্থার কারণে বর্তমান মালিক বাড়িটি বিক্রি করতে চায়, কিন্তু চাইলেই তো হলো না, খরিদ্দার কোথায়? সবার ধারণা ওটা ভুতুড়ে বাড়ি, তাই কেনার জন্য অনেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত পিছু হটল। আর এমন একটা সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম। ব্যাস, কিনে নিলাম। প্রায় বলতে পারো জলের দরে পেয়ে গিয়েছিলাম। অবশ্য সিদ্ধান্তটা তাড়াতাড়ি নেবার পিছনে অন্য আরেকটা কারণও ছিল। এই ঘাটশিলায় জল হাওয়ার গুণে মানুষের স্বাস্থ্য ফিরে যায়, এমন একটা কথা চালু থাকায় ফি বছর বহু মানুষ এখানে আসে। তাই যদি একটা বোর্ডিং খুলতে পারি তাহলে রোজগারের আর ভাবনা কি। যাই হোক, তখন কিছুদিন হলো বিয়ে করেছি। আগে একদিন আমি এসে বাড়ি পরিষ্কার ও মেরামতি করিয়ে তারপর সস্ত্রীক এখানে চলে এলাম। তোমার বৌদি তো বাড়ি দেখে ভীষণ খুশি। 3 তলা বাড়ি, দেওয়ালগুলোতে পর্যন্ত কারুকার্য করা, সে লতা পাতার নানান নকশা আঁকা। বাড়ির সামনে উঠোনের মতো অনেকটা ফাঁকা জায়গা, তার একদিকে একটা কুয়ো, চারিদিকে গাছপালা আর একদম নিরিবিলি পরিবেশ। যেদিন আমি এখানে প্রথম এসেছিলাম সেদিন এখানকার বাজারে একজনের সঙ্গে পরিচয় হয়। ওর নাম আমজাদ আলী, স্থানীয় লোক, মাঝবয়সী, মিডিয়াম হাইট, রোগাটে গড়ন, পেশায় দর্জি। কথা প্রসঙ্গে আমি নবাব বাড়ি কিনেছি শুনে প্রথমে কিছুক্ষণ আমার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর শুধু বলল, একটু সাবধানে থাকবেন, বাড়িটার বদনাম আছে। আমি কারণ জিজ্ঞেস করলাম, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল। এবার আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় থাকলেও এখানে এসে যখন সবকিছু স্বাভাবিক চলতে থাকলো তখন ও বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেললাম। কিছুদিন পর তোমার বৌদি বাপের বাড়ি কলকাতায় চলে গেল। আমি এখানে রয়ে গেলাম একা। সারাদিন টুকিটাকি কাজ করার পর সন্ধে নেমে এলো, আর 2 দিন পরেই অমাবস্যা। তাই এই সন্ধেবেলায়ও চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে, তার ওপর গরমকাল। আমি ভাবলাম আজ দোতলার ওদিকের ওই ধারের ঘরটাতেই শোব, কারণ ওদিকের জানলা থেকে ঠান্ডা হাওয়া আসে, ঘুমটা ভালোই হবে। কাজেই রাতের খাওয়া সেরে নিয়ে রাত্রি 10টার দিকে গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ভালো করে কান পাতলাম আওয়াজটা কি সেটা শোনার জন্য। মনে হলো কোনো মেয়ে পায়ে ঘুঙুর পরে গানের তালে তালে নেচে বেড়াচ্ছে। রাত্রি নিস্তব্ধতায় ঝিঁঝি পোকার ডাক ছাড়িয়ে সেই শব্দ স্পষ্ট হয়ে উঠল। দেখো, আমি ভীত এমন অপবাদ কেউ কখনো দিতে পারবে না, কিন্তু ওই জনমানবহীন পরিবেশে ওই আওয়াজ একটা ভয়ের আবহ তৈরি করল। চুপ করে শুনতে থাকলাম। এভাবে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি, সকালে পাখির ডাকে ঘুম ভাঙল।
ঘুম ভাঙার পর সকালের ঝলমলে পরিবেশ দেখে রাত্রের ঘটনাটা দুঃস্বপ্ন মনে হলো। সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। কিন্তু ঝেড়ে ফেলে দিলে কি হবে, সেদিন রাতেও একই ঘটনা ঘটল। পরদিন সকালে উঠে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যদি এমন ঘটনা ঘটে তাহলে জানলা দিয়ে দেখব, সে কপালে যা আছে হবে। সেদিন ছিল অমাবস্যা, একে ঘোর কালো রাত, তাই আকাশ কালো মেঘে আচ্ছন্ন। যে কোনো সময় বৃষ্টি নামবে, চারিদিকে গুমোট পরিবেশ। হাওয়া না থাকায় ঘুমও আসছিল না। ঝিঝির আওয়াজ রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল। রাত্রি আন্দাজ 1:30 হবে। আবার সেই শব্দ শুনলাম। আজকে শব্দটা যেন আরো কাছে, আরো স্পষ্ট। আমি সাহসে ভর করে বিছানা থেকে উঠে খোলা জানলার কাছে গেলাম, তারপর বাইরে তাকালাম। বিশ্বাস করো, রাত্রির কালো অন্ধকারেও স্পষ্ট দেখতে পেলাম একটি তরুণী। পরনে বাইজিদের পোশাক, খোঁপা বাঁধা চুল, পায়ে ঘুঙুর পরে ঝুনঝুন শব্দে ছন্দে ছন্দে সারা উঠোন জুড়ে নিচে বেড়াচ্ছে। আমার সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। পা দুটো যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে। চলার শক্তি লোপ পেয়েছে। একটু পরেই নাচতে নাচতে সেই তরুণী উঠোনের একপাশে চলে গেল। তারপর আর তাকে দেখা গেল না। আমি জানতাম উঠোনের ওই পাশে একটা কুয়ো ছিল, কিন্তু সেই কুয়ো বহুদিন কেউ ব্যবহার করত না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ফিরে এসে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুম এলো না। একটু তন্দ্রাচ্ছন্ন হবার সঙ্গে সঙ্গেই কানে শব্দ ভেসে এলো, ঝুন ঝুন ঝুন। তারপর না ওখানে শোবার আর সাহস হয়নি। অর্ধ নিমিলিত এই বসত বাড়ির একতলাতেই রাত কাটাতে হলো। তোমার বৌদি বাপের বাড়ি থেকে কয়েকদিন পর ফিরে এলো, কিন্তু ও ভয় পাবে ভেবে কথাটা আর তাকে বলিনি। জানতাম অন্য কাউকে বললেও এই উদ্ভট কাহিনী কেউ বিশ্বাস করবে না। এর দিন কয়েক পরেই একদিন হাটে আমজাদ আলীর সঙ্গে দেখা হয়ে গেল। তাকে বললাম, আচ্ছা আলী, শোনো, তোমার সঙ্গে দরকারি কথা আছে, একবার সময় করে দেখা করতে পারবে? আমজাদ আলী মোলায়েম করে উত্তর দিল, কোথায় দেখা করতে হবে বলুন মালিক। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আজকে বিকেলে আমার ডেরায় চলে এসো, একসঙ্গে চা খাওয়া যাবে, কেমন? ঠিক আছে সরকার, আমি চলে যাব। বিকেলে আলী আসার পর চা জলখাবার সেরে নিয়ে কথাটা পারলাম ওর কাছে। প্রথমে আমজাদ কিছু না জানার ভান করল। আমি অযথা ভয় পেয়েছি সে কথাও বলল, কিন্তু আমিও নাছোড়বান্দা, চেপে ধরলাম যে বলতেই হবে। আসলে আমি একটা কাহিনী আব্বাজানের কাছে শুনেছিলাম, কিন্তু সেটা কতদূর সত্যি সেটা আমি জানি না। আচ্ছা বেশ, কি শুনেছ বলো। আমজাদ কাহিনী শুরু করলো। যে মেয়েটি নাচ করত সে বেনারসের মুন্নাবাই। যেমন চমকদার চেহারা, তেমনি ময়ূরের মতো নাচে। তখন এই এলাকার নবাব ছিলেন মহিউদ্দিন, দোর্দণ্ড প্রতাপ একেবারে যাকে বলে। সকলের হাতে মাথা কাটেন। দিনের বেলা ঘোড়ার পিঠে চেরকি ঘুরতেন, আর অন্ধকার নামলেই অন্য অবস্থা। শরাব চাই, বাইজি চাই, চারপাশে চাই মো সাহেবের দল। মুন্নাবাইয়ের তখন খুব নাম ডাক। কিছুটা বয়স হয়েছে বটে, কিন্তু দেহে একটুও মেদের সঞ্চার হয়নি। একেবারে যাকে বলে বেতের মতন ছিপছিপে গড়ন। তবে যেখানে সেখানে মুজরা নেই না। খুব রইস আদমির কাছ থেকে ডাক না এলে মুন্নাবাই ফিরিয়ে দেয়। মহিউদ্দিনের খেয়াল হলো মুন্নাবাইকে আনবেন, তো টাকা তো কোনো প্রশ্ন নয়, স্ফূর্তিটাই আসল। মুন্নাবাইও মহিউদ্দিনের নাম শুনেছিল। তাঁর আভিজাত্য, প্রতিপত্তি, কৌলিন্য শুনে বলেছিল এক রাতের বেশি থাকতে পারবে না। মহিউদ্দিন তাতেই রাজি। সুধা বেশি পান করা অনুচিত বাবু। তখন তো ট্রেনের যুগ নয়,
আসতেও বেশ ভালোই সময় লাগতো, কিছুটা বজরায় আর বাকিটা ওই পালকিতে। মহিউদ্দিন নিজে মুন্নাবাইকে অভ্যর্থনা করে নিয়ে এলেন, বাই মহলে থাকতে দিলেন। একটা রাতের ব্যাপার, তো পরের দিন সকালেই মুন্নাবাই ফিরে যাবে। ফৈজাবাদে মুজরা আছে, রাতে নাচের ব্যবস্থা হলো। সে এক ইলাহি কাণ্ড। মুন্নাবাইয়ের সঙ্গে সারেঙ্গি বাদক আর তবলচি এসেছিল। মুন্নাবাই ঘন্টা দুয়েক নাচবে, রাত 12টা থেকে 2টো পর্যন্ত। মোসাহেবের দল 10টা থেকে আসরে এসে জমল একেবারে। মহিউদ্দিন সাহেব এলেন 12টা বাজবার ঠিক 10 মিনিট আগে। 12টায় মুন্নাবাই কুর্নিশ করে এসে দাঁড়ালো। অনুমতি পেলেই নাচ শুরু করবে। তখন মুন্নাবাইয়ের বয়সের যাকে বলে অপরাহ্ন, কিন্তু কোথাও মাংস একটুও কোঁচকায়নি, সোনার মতো রং, একটুও তামাটে হয়নি, খোঁপা বাঁধা, চুল খুলে দিলে একেবারে নিতম্ব স্পর্শ করত, দেখতে একেবারে তরুণী জैसा। তো নাচ শুরু হলো। সে নাচ বাবু কি বলবো, সে নাচ অপূর্ব নাচ। নাচ তো নয়, যেন নিবেদন। নিজেকে কালালম্বির দরবারে নিবেদন করছে মুন্নাবাই। মহিউদ্দিন সাবাস বলতেই মো সাহেবের দল সমস্যারে বলে উঠল, সকলের আওয়াজ ছাপিয়ে হঠাৎ করে একটি কিশোর কণ্ঠ শোনা গেল, বেহেস্ত কাহুর। হঠাৎ মনে হলো মুন্নাবাই যেন চমকে উঠল। ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টা করল, বুঝি দেখল। মুহূর্তের জন্য সারা মুখ একেবারে লাল হয়ে উঠল। তারপর থেকেই নাচের জোর যেন কমে এলো, দু একবার এদিক ওদিকও হয়ে গেল। বিরক্তিতে তবলচি তো একেবারে ভ্রু কুঁচকে দিল। মুন্নাবাই সামলে ভি নিল, কিন্তু পুরোপুরি নয়। বারবার সেই কিশোরের দিকে দৃষ্টিপাত করতে লাগলো। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটল। নাচতে নাচতে খোলা দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল উঠোনে মুন্নাবাই। তারপর তারপর ঝুপ করে একটা শব্দ হলো, সবাই শুনল। একটা ক্ষীণ আর্তনাদ বাতাসে মিশে গেল। মহিউদ্দিন সাঙ্গোপাঙ্গ নিয়ে ছুটে বাইরে এলেন। চারিদিক একেবারে ঘন অন্ধকার। আলো জ্বালালেন। সেই আলোয় খুঁজতে খুঁজতে সবাই দেখল কুয়ার মধ্যে মুন্নাবাই পড়ে আছে। বহু কষ্টে সৃষ্টে তার দেহ উপরে উঠানো হলো। দেহে প্রাণ ছিল না, ঘাড়টা মটকে গিয়ে চাপচাপ রক্ত জমে আছে, সারা মুখে যন্ত্রণার ছাপ। সেই থেকে প্রতি অমাবস্যাতেই দিন তিনেক মুন্নাবাইয়ের ঘুঙুরের শব্দ এখনো ভেসে আসে। সামনের পেয়ারা গাছটায় রোজকার মতন প্যাঁচাটা এসে বসেছে। হঠাৎই সেটা ডেকে উঠল। মেরুদণ্ড বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল। মনে হলো যে এই পরিবেশে সাহস, যুক্তি সবকিছু নিশ্চিহ্ন হয়ে যায়। আদিম সংস্কার, পুরনো চিন্তাধারা, এই সমস্ত কিছু মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে। লক্ষ্য করিনি যে খাওয়া সেরে কখন চামেলি বৌদি পিছনে এসে দাঁড়িয়েছিলেন। মুকুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আবার প্রফেসর সামন্ত হয়তো ডাকতে আসবেন। আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মুকুল, একটা কথা বলো যে ওই কিশোরীটি মুন্নাবাইয়ের কে? ছেলে। আমজাদ বলেছিল ছেলেটি নাকি হারিয়ে গিয়েছিল। তারপর ভাসতে ভাসতে নানা ঘাটের জল খেয়ে মহিনুদ্দিনের কাছে এসেছিল।
কুসঙ্গে পড়ে ছেলেটির সার পদার্থ ছিল না। আবার প্রশ্ন করলাম, তাহলে তো বোঝা যাচ্ছে যে মুন্নাবাই আত্মহত্যা করেছিল। সেটাই সম্ভব। আসলে মায়ের নাচের আসরে ছেলের বাহবা, এটা সহ্য করা তার মনে কঠিন হয়েছিল। তারপর আর কোনো কথা হলো না। আমি শুতে চলে এলাম। শুলাম বটে, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই মনে হয় মুন্নাবাইয়ের নাচের আসর চলছে। অপরূপ ছন্দে বাইজে নেচে চলেছে। তারপর একটা শব্দ, একটা আর্তনাদ। কিন্তু মুন্নাবাইয়ের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কিসের আশায়? মাথার কাছেই টর্চ আর লাঠিটা নিয়ে শুয়েছিলাম। রাত্রে জেগেই ছিলাম, প্রফেসর সামন্ত ডাকতে আসবেন। সাহস করে জানলা দিয়ে বাইরের অন্ধকারে চোখ বোলালাম। কয়েক বছর আগে মুকুল যে দৃশ্য দেখেছিল সেটা দেখব বলে। খুব বেলায় মুকুলের ডাকে ঘুম ভাঙল। তাড়াতাড়ি উঠে বসলাম। চারিদিকে রোদে ভরে গেছে। মুকুল মুখ টিপে হাসল। কি হে, তোমার না রাত জাগবার কথা? লজ্জা জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই প্রফেসর সামন্ত ডাকতে এসেছিলেন নাকি? আমি কিন্তু রাতে জেগেছিলাম, ভোরের দিকে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছি। মুকুল মাথা নাড়ল। না, আসেননি। আসলে উনি যে আসবেন না সেটা আমি জানতাম। অমাবস্যা থেকে 3 দিন ওই শব্দ শোনা যায়। এইভাবেই দিন 3 কাটল। ইতিমধ্যেই প্রফেসর সামন্ত চলে গিয়েছেন তার বাড়িতে পূজায়। পুজোর সময় তিনি বাড়িতেই যান। সপ্তমীর দিন লনে চেয়ার পেতে চুপচাপ বসেই ছিলাম। মুকুল আর চামেলি বৌদি মৌ ভান্ডার গেছেন পুজো দেখতে। সব চেঞ্জাররাই নানান পুজো মণ্ডপে চলে গেছে। তাই যেন একটু খালি খালি। আমাকে মুকুল সঙ্গে যেতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। পুজোর হইচই গোলমাল এসব এড়াবার জন্যই কলকাতা ছেড়েছি, আর সেই জন্যই আওয়াজের মধ্যে যেতে আর ইচ্ছে করল না। হঠাৎ করেই ঝুপ করে চারিদিক অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। ঘাটশিলায় এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। চুপচাপ বসে রইলাম। অন্ধকার সূচিভেদ্য। লনের গাছগুলোকে আলাদা করে চেনার উপায় রইল না। ঠিক এমন একটা সময় ওই ঝুনঝুন আওয়াজটা কানে যেতেই চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। মনে হলো যে খুব কাছে মুন্নাবাইয়ের ঘুঙুরের একটানা শব্দ। বসবার কথা নয়। আশ্চর্য লাগলো যে অমাবস্যা পার হয়ে গেছে, এখন তো মুন্নাবাইয়ের নাচের আসর অস্বীকার করব না। সারা শরীর ভিজে গেছে, তালু শুকিয়ে কাঠ। চিৎকার করে কাউকে যে ডাকবো এমন শক্তিটাও নেই, অথচ ঘুঙুরের শব্দের বিরতিও নেই। হঠাৎই মনে পড়ে গেল যে গেটে রমেশ রয়েছে। দেশের আদিবাসী ছোকরা, তার কাজ ওই গেট পাহারা দেওয়া। ছুটে একেবারে গেটের দিকে চলে গেলাম। রমেশ, একটু এদিকে এসো তো। আমার নিজের কণ্ঠস্বর নিজের কানে অদ্ভুত শোনালো। বিকৃত একটা ভীত স্বর। আবার অবস্থা দেখে রমেশও বোধহয় একটু আশ্চর্যই হয়ে থাকবে। টর্চ আর লাঠি নিয়ে আমার পিছন পিছন এলো রমেশ। তখনও অবিশ্রান্ত বেজে চলেছে ওই ঝুন ঝুন ঝুন। রমেশকে জিজ্ঞাসা করলাম, রমেশ, ওটা কিসের আওয়াজ বলো তো? কান পেতে একটু শুনে রমেশ, কি হলোটা কি? আরে পোকার ডাক বাবু, আমাদের এখানে বলে মাতৃ পোকা। পূজার আগে আমদানি হয়, আগে একবারে নকি পুজো পর্যন্ত। এ পোকাটা নানা জায়গায় ঘুরে বেড়ায়, ওদিকে উঠোনে, এই ঝোপঝাড়ে, মাঝে মধ্যে সিঁড়ির তলায়, দেখবেন। রমেশ লাঠি নিয়ে এগিয়ে গেল। জানলার পাশে একটা কামিনী ফুলের ঝাড়, আর সেই গাছে বার কয়েক জোরে জোরে লাঠি ঠুকতেই এই আওয়াজটা বন্ধ হয়ে গেল। রমেশ হেসে বলল, এমন মজার শব্দ বাবু, ঠিক মনে হয় যেন মেয়ে ছেলে ঘুঙুর বাজিয়ে চলেছে। আমি সত্যি আর একটা কথাও বলতে পারলাম না। মুকুল তাহলে সব জেনে শুনেই এই অলৌকিক এক কাহিনীর অবতারণা করেছে। অধ্যাপক সামন্তকেও সম্ভবত ব্যাপারটা বলেছে, আর চামেলি বৌদিরও ষড়যন্ত্রে অংশ ছিল। নিজেকে খুব বোকা মনে হলো।
চুপচাপ বসে আলো জ্বলে ওঠার অপেক্ষা করতে লাগলাম। তাহলেই তো অন্ধকারটা কেটে যাবে। শুনছিলেন রাত্রি নিশীথে। আজ কাহনে শুনলেন শ্রদ্ধেয় হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দুটি অলৌকিক কাহিনী। গল্প দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।